ওয়েলকাম মাই ডিয়ার ফ্রেন্ডস, ওয়েলকাম টু এভরিওয়ান টু মাই চ্যানেল। আশা করি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো অ্যান্ড গুড মর্নিং সবাইকে। আশা করি সবাই ঠিকঠাক আছো। তো আজকে আমরা যেটা আলোচনা করব সেটা আমাদের একটা মাইক্রো লেসন প্ল্যান। আমাদের ওয়েস্ট বেঙ্গলে যে 5খানা লেসন প্ল্যান আছে না, মানে মাইক্রো লেসন প্ল্যান, তার মধ্যে একটা হচ্ছে স্কিল। এটা শিক্ষার্থীকে প্রশ্ন করতে উৎসাহী করার দক্ষতা। সো ফার্স্ট অফ অল থ্যাংক ইউ আমার একজন বন্ধুকে, কারণ তার বলাতে আমি এই ভিডিওটা আবার অনেকদিন পর বানাচ্ছি। ঠিক আছে, সো থ্যাংক ইউ, তাকে অনেক ধন্যবাদ। প্রথম কথা হচ্ছে, আমরা ফার্স্ট যে পেজটা যেটা বানাই সেটা হচ্ছে সবার ক্ষেত্রে সেম থাকবে। প্রথমে যে দক্ষতাটার উপর বানাবো সেই দক্ষতাটার নাম। এখানে দেখো আমরা প্রশ্ন করতে উৎসাহী করার দক্ষতা, তাহলে শিক্ষার্থীকে প্রশ্ন করতে উৎসাহী করার দক্ষতা। এখানে যে পয়েন্টগুলো আছে, প্রশিক্ষণ কেন্দ্রের নাম, যে কলেজে পড়ছি, যেহেতু এটা মাইক্রো লেসন প্ল্যান, যে কলেজে পড়ছি বা যে ইনস্টিটিউটে পড়ছি তার নাম লিখতে হবে। যখন ম্যাক্রো লিখবো তখন আমাদের যে স্কুলে আমাদের সেটা পড়বে তার নাম আমাদেরকে লিখতে হবে। টিচিং যে স্কুলে আমরা করব বা পরীক্ষার সময় যে স্কুলে হবে তখন সেই স্কুলের নাম লিখতে হবে। শ্রেণী হচ্ছে চতুর্থ। শিক্ষার্থীর সংখ্যা লিখে নেবে, শিক্ষার্থীর শিক্ষকের নাম, আমার নাম এখানে লিখেছি। আচ্ছা, এখানে একটা বলার, যদি মেয়ে হয় তাহলে এখানে শিক্ষার্থীর শিক্ষিকার নাম হবে। ঠিক আছে, এখানে তখন শিক্ষক হবে না, এটা খেয়াল রাখতে হবে মেয়েদেরকে। ক্রমিক সংখ্যা যেটা থাকবে, সময় হচ্ছে 8 মিনিট প্লাস তারিখ যে ডেটে বানানো হচ্ছে। ঠিক আছে, নেক্সট এদিকে চলে আসো। দেখো বিষয় হচ্ছে আমাদের পরিবেশ। একক হচ্ছে পরিবেশের উপাদান জীবজগৎ। এই পরিবেশের উপাদান জীবজগৎ, এই পুরোটা হচ্ছে চ্যাপ্টারটার নাম। এরপর উপ-একক, দেখো বাংলা বলো ইংলিশ বলো, ওই ক্ষেত্রে উপ-এককের ব্যাপারে আমাকে একটু ভাবতে হয়, বাট ইবিএস এর ক্ষেত্রে না উপ-একক নিয়ে খুব একটা আমাকে ভাবতে হচ্ছে না। কেন উপ-একক নিয়ে ভাবতে হচ্ছে না? কারণ এই যে আমি যতগুলো লিখেছি এগুলো আলাদা করাই আছে। দেখো চারপাশের নানা জীবের এত কাজ, একই রকম জীব যারা, আমরা সবাই মিলে বাঁচবো, জলের উদ্ভিদ আর ডাঙ্গার উদ্ভিদ, নানা ধরনের প্রাণী, নানা প্রাণীর নানা রূপ, জলজ প্রাণীর কথা, পাখির মতো উড়বো, হারিয়ে যাচ্ছে বাঘ। ঠিক আছে, ওই চ্যাপ্টারটার আন্ডারে এতগুলো আমার টপিক আছে, আমি প্রত্যেকটাকে এক একটা উপ-একক ধরে নিলাম। আজকে আমি যেটা আলোচনা করব সেটা দেখো, আজকের পার্ট লিখেছি হারিয়ে যাচ্ছে বাঘ, এবং এখানে একটা স্টার মার্ক করে দিয়েছি যদি এক্সামিনারের বুঝতে আমার সুবিধে হয়। ঠিক আছে, এরপর আমরা লেসন প্ল্যানে ঢুকবো, বাট তার আগে আচরণাঙ্গগুলো একটু আলোচনা করে নিই। আমি যেটা আলোচনা, এটাকে ইংরেজিতে বলা হয় কম্পোনেন্টস। ওকে, তো আমরা এই যে লেসন প্ল্যানটা আলোচনা করছি, শিক্ষার্থীকে প্রশ্ন করতে উৎসাহী করার দক্ষতা, তো এখানে আমাদের কি কি রয়েছে? প্রথমে রয়েছে শিক্ষার্থীর দ্বারা প্রশ্নকরণ, তারপর হচ্ছে প্রশ্নকরণের নমনীয়তা, প্রশ্নকরণের পরিমিতিবোধ, তারপর হচ্ছে বিষয়ের সাথে সম্পর্কিত প্রশ্ন। এগুলো সম্পর্কে একটু আলোচনা করা যাক। দেখো, প্রথম কথা হচ্ছে শিক্ষার্থী দ্বারা প্রশ্নকরণ। এটা তুমি বুঝতে পারছো, শিক্ষার্থীকে প্রশ্ন করতে উৎসাহী করার দক্ষতা, অর্থাৎ এখানে টিচারের খুব বেশি কাজ নেই। এখানে তারা যাতে টিচারকে নিজে থেকে বেশি করে প্রশ্ন করে, টিচারকে সেই ধরনের কাজগুলো করতে হবে যে করে তারা টিচারকে প্রশ্ন করতে উৎসাহ বোধ করে। ঠিক আছে, তাহলে এখানে টিচারের রোলটা কেমন হবে? প্যাসিভ। অ্যাক্টিভ রোল কাদের হবে? অ্যাক্টিভ রোল হবে কিন্তু স্টুডেন্টসদের, লার্নার্সদের। তাহলে শিক্ষার্থী যারা প্রশ্ন করেন তারা প্রশ্ন করবে। প্রশ্নকরণের নমনীয়তা, অর্থাৎ এরকম কোনো না, আমি আগের যেটা আলোচনা করেছিলাম আমি সেটাই বলছি, যে আমি সূর্য পৃথিবী দিন রাত্রি পড়াচ্ছি, হঠাৎ করে দিন রাত্রি থেকে আমার চলে গেল যে সূর্যের মধ্যে যে মানে এই যে ফিউশন, এই যে ব্যাপার স্যাপারগুলো, হাইড্রোজেনের যে ব্যাপার স্যাপারগুলো ঘটছে সেগুলো কেন হচ্ছে, মানে ওটা অনেকটা টাফ। অত টাফ করা যাবে না। এখানে যেমন আমরা আলোচনা করছি হারিয়ে যাচ্ছে বাঘ, এবার হঠাৎ করে আমরা বাঘের হ্যাবিটেট নিয়ে কোয়েশ্চেন করলাম, বা বাঘের যে সমস্ত বাঘের কি কি রোগ দেখা যায়, বা বাঘের যদি কি বলে ওটাকে, মানে শরীর বিদ্যা নিয়ে বাঘের, আমাদের যেমন হিউম্যান অ্যান্টোমোলজি বলে, ওগুলো না। প্রশ্নকরণের নমনীয়তা, সিম্পল কতগুলো প্রশ্ন, যে বাঘকে ইংরেজিতে কি বলে, আচ্ছা বাঘ নিয়ে তোমরা কি কেউ বাঘ দেখেছো, এই টাইপের সোজামাটা প্রশ্ন। প্রশ্নকরণের পরিমিতিবোধ বলতে যেটা বোঝায় যে টপিক নিয়ে আমি আলোচনা করছি তার রিলেটেড বা সেটা সম্পর্কিত প্রশ্ন, তার বিষয়ের সাথে সম্পর্কিত প্রশ্ন একই জিনিস। এই যে দেখো, এখানে আমি 4খানা পয়েন্ট বলছি না, শিক্ষার্থী দ্বারা প্রশ্নকরণ, এটা তুমি যে কোনো কোয়েশ্চেনের ক্ষেত্রে এই কম্পোনেন্টটা ইউজ করতে পারো, কারণ শিক্ষার্থীরা এখানে কোয়েশ্চেন করছে। প্রশ্নকরণের নমনীয়তা, প্রশ্নকরণের পরিমিতিবোধ, বিষয়ের সাথে সম্পর্কিত প্রশ্ন মোর অর লেস একই মিনিং প্রোভাইড করে। একদম 100 না হলেও অ্যাপ্রক্সিমেট এগুলো তুমি যে কোয়েশ্চেনে যেটা দেবে সেটাই চলে যাবে। বাট যেহেতু আমরা এখানে শিখছি, তো আমরা চেষ্টা করব ভালো করে
অ্যাপ্রক্সিমেট যেটা কারেক্টের দিকে সব থেকে বেশি যাবে আমরা সেটাই ফলো করব, ঠিক আছে। বাট এখানে এটা ভুল বলে তেমন কিছু নেই। ওকে, তো চলো এরপর আমরা শুরু করব লেসন প্ল্যান। দেখো প্রথম কথা হচ্ছে আমাদের বিষয় শিক্ষকের আচরণ, শিক্ষার্থীর আচরণ, আচরণাঙ্গ, ঠিক আছে। তাহলে আমাদের দেখো আমাদের বিষয় কি, বিষয় হচ্ছে আমাদের হারিয়ে যাচ্ছে বাঘ, সেটা দেখো আমি একটু পুরো জায়গা কভার করে লিখেছি, হারিয়ে যাচ্ছে বাঘ। এরপর আমাদের সেম জিনিস শিক্ষকের আচরণ, শিক্ষার্থীর আচরণ, আচরণাঙ্গ। শিক্ষকের আচরণ, শিক্ষক মহাশয় কি করবেন, শিক্ষক মহাশয় শ্রেণীকক্ষে প্রবেশ করে শিক্ষার্থীদের সাথে কুশল বিনিময় করে তাদেরকে ক ও খ দুটি দলে বিভক্ত হয়ে বসতে বলবেন। প্রথমে আমরা যেরকম কুশল বিনিময় মানে কি, ক্লাসে ঢুকে আমরা কি বলি, যখন আমরা টিচিং করতাম গুড মর্নিং স্টুডেন্টস বা গুড আফটারনুন স্টুডেন্টস, যদি টিফিনের পরের ক্লাস হতো সেটাকে বলা হচ্ছে কুশল বিনিময়। শিক্ষক মহাশয় শ্রেণীকক্ষে প্রবেশ করে শিক্ষার্থীদের সাথে কুশল বিনিময় করে তাদেরকে ক ও খ দুটি দলে বিভক্ত হয়ে বসতে বলবেন। ওকে, নেক্সট শিক্ষার্থীরা শিক্ষক মহাশয়ের সাথে কুশল বিনিময় করে শিক্ষকের নির্দেশ মতো দুটি দলে বিভক্ত হয়ে যথাস্থানে বসে পড়বে। তাহলে তারা বলবে গুড মর্নিং স্যার, বাট তারা উঠে দাঁড়ায়, দেন টিচার বলে সিট ডাউন, যে যার নিজের জায়গায় বসে পড়ো। তাহলে হয়ে গেল প্রথম পয়েন্ট। এরপর শিক্ষক মহাশয় বিভিন্ন বন্য পশুর ছবি শিক্ষার্থীদের দেখাবেন এবং তাদেরকে মনোযোগ সহকারে দেখতে বলবেন। এখানে একটা ভাবার জিনিস আছে, আমি কেন বন্য পশুর ছবি দেখাবো না, আমি পড়াতে যাচ্ছি কিন্তু হারিয়ে যাচ্ছে বাঘ, আমি বাঘ নিয়ে পড়াবো ইভিএস এর, আমি কিন্তু পাউরুটির ছবি বা আমি কিন্তু অন্য কোনো জাহাজের ছবি, গাড়ির ছবি টিএলএম হিসেবে ইউজ করতে পারবো না। আমার টিএলএমটা আমার প্রাসঙ্গিক হতে হবে। তাহলে যেহেতু আমি হারিয়ে যাচ্ছি, বা এমনও করতে পারো তুমি শুধু বাঘের ছবি নিয়েও ঢুকতে পারো, বাট বাঘের ছবি নিয়ে ঢোকার থেকে বন্য পশুর ছবি দেখানো এখানে ভালো, ঠিক আছে। তাহলে এরপর শিক্ষক মহাশয় বিভিন্ন বন্য পশুর ছবি দেখাবেন, মনোযোগ সহকারে দেখতে বলবেন। শিক্ষার্থীরা শিক্ষক মহাশয়ের দেখানো ছবিগুলো ভালো করে দেখবে ও বোঝার চেষ্টা করবে। এরপর তাদের মনে যে সমস্ত প্রশ্ন জাগরিত হবে সেগুলি শিক্ষক মহাশয়কে দেখবে। যে কোনো লেসন প্ল্যানে তুমি এটা লিখতে পারো যে ছবি দেখানো, অবশ্যই টিচার স্টুডেন্টদের ছবি দেখার পর কিছু কিছু কোয়েশ্চেন তাদের মনে জাগবে, সেগুলো তারা জিজ্ঞাসা করবে, ঠিক আছে। এবার ভালো করে পাঠটি বুঝিয়ে দেওয়ার পর শিক্ষক মহাশয় কি বলবেন না, আজকের পাঠ সম্পর্কে কোনো প্রশ্ন থাকলে জিজ্ঞাসা করতে, আচ্ছা আজকের পাঠ সম্পর্কে কোনো প্রশ্ন থাকলে জিজ্ঞাসা করতে, ঠিক আছে। তাহলে আজকের পাঠ সম্পর্কে কোনো প্রশ্ন যদি তাদের থাকে তাহলে সেটা জিজ্ঞাসা করতে। এবার দেখো ক দল থেকে প্রিয়ঙ্কা জিজ্ঞেস করলো, ক দল থেকে প্রিয়াঙ্কা কি জিজ্ঞেস করছে না, প্রিয়াঙ্কা জিজ্ঞেস করছে আচ্ছা স্যার বাঘ কেন হারিয়ে যাচ্ছে, আমাদের হারিয়ে যাচ্ছে বাঘ। তাহলে প্রশ্নটা হচ্ছে, প্রথম প্রশ্নটাই প্রিয়াঙ্কা করেছে, আচ্ছা স্যার বাঘ কেন হারিয়ে যাচ্ছে। দেখো বাঘ হারিয়ে যাচ্ছে, আমি শিক্ষার্থী দ্বারা প্রশ্ন করুন একটা আচরণাঙ্গ এখানে আমি নিলাম। স্যার উত্তর দিচ্ছেন বাঘ হারিয়ে যাওয়ার অনেক কারণ আছে, যেমন অত্যধিক পরিমাণে গাছ কাটার ফলে তাদের থাকার জায়গা কমে যাচ্ছে। আমি নেক্সট পেজে আসছি, আরো পয়েন্ট আছে। বাট দেখো এখানে এই লেসন প্ল্যানটা দেখো, তুমি এখানে স্টুডেন্ট কোয়েশ্চেন করছে স্যারের যে বাঘ হারিয়ে যাওয়ার এই কোয়েশ্চেনের আনসার এটা, তাহলে এটা কিন্তু আমি এখান থেকে শুরু করছি না। এখান থেকে যদি শুরু করতাম, এই জায়গাটা গ্যাপ কেন, অনেকের মনে প্রশ্ন এই জায়গাটা গ্যাপ কেন নিলাম। দেখো ক দল থেকে প্রিয়াঙ্কা জিজ্ঞেস করছে আচ্ছা স্যার বাঘ কেন হারিয়ে যাচ্ছে, প্রিয়াঙ্কার কোশ্চেনের আনসার যদি স্যারের আনসারটা যদি এখান থেকে লিখতাম, পরবর্তীকালে যখন এটা পড়া হতো তখন মনে হতো আগে এটা তারপর এটা তারপর এটা, আমরা তো তাই বলি। তাহলে আগে স্যারের আনসার, তারপর প্রিয়াঙ্কার কোয়েশ্চেন, তারপর আচরণাঙ্গ, সেটা কিন্তু মানানসই হতো না। আগে তো প্রিয়াঙ্কা কোয়েশ্চেন করছে, তারপর তার আনসার দিচ্ছে, ঠিক কিনা। লেসন প্ল্যান তৈরি করা মানে রিয়েল ক্লাসরুম ফিলিংটা থাকতে হবে। খাতা পড়ে যেমন আমি রিয়েল ক্লাসরুমটা বুঝতে পারি যে হ্যাঁ একটা ক্লাস হলেও বোধহয় এরকম হতো, কিন্তু এখন স্টুডেন্ট নেই, তার জন্য এটা খাতায় লিখেছে। খাতার মধ্যে যা লেখা সেটা যেন একটা রিয়েল ক্লাসরুমকে, যে লোকটা খাতাটা দেখছে চেক করছে তার মধ্যে যেন একটা রিয়েল ক্লাসরুমের ফিলিং চলে আসে। আরে হ্যাঁ, মানে সেই লোকটা যেন ভুলেই যায় যে আমি রিয়েল ক্লাসে আছি নাকি আমি খাতার মধ্যে দেখছি, এরকম ভাবে তৈরি করতে হবে, ঠিক আছে। তাহলে দেখো কোয়েশ্চেনের আনসার এখানে লিখলাম কেন, বুঝতে পারলে এখানে কেন গ্যাপ দিলাম না, আগে এটা তারপর এটা। তাহলে বাঘ হারিয়ে যাওয়ার অনেক কারণ আছে, যেমন অত্যধিক পরিমাণে গাছ কাটার ফলে কি হচ্ছে, তাদের থাকার জায়গা কমে যাচ্ছে। এক নাম্বার এটা গেল, কি হচ্ছে এক নাম্বার, তাদের থাকার জায়গা কমে যাচ্ছে। আচ্ছা 2 নম্বর যদি আমরা দেখি, 2 নম্বর আর কি হতে পারে, এক সেকেন্ড। অত্যধিক পশু শিকার করছি আমরা কি করছি, আমাদের
শখ হতে পারে বা আমাদের মাংস খাওয়ার চাহিদা হতে পারে, তার জন্য আমরা অনেক অনেক পরিমাণে পশু শিকার করছি, এবং অনেক পশু যেগুলো বাঘের প্রধান খাদ্য সেগুলো আমরাই শিকার করে নিচ্ছি, ফলে তাদের খাবারের পরিমাণ কি দিন দিন কমে যাচ্ছে। আচ্ছা, বাঘের চামড়া দিয়ে অনেক কিছু জিনিসপত্র তৈরি হয়, বাঘের নখেরও শুনেছি খুব দাম, তাহলে সেগুলোর লোভেও আমরা বাঘ মেরে ফেলছি বা বাঘ মেরে ফেলা হচ্ছে। তার ফলে কি হচ্ছে, বন থেকে তো আস্তে আস্তে বাঘের সংখ্যাটা তো কমছে। তাহলে প্রিয়াঙ্কার কোশ্চেনের আনসার দেওয়া হয়ে গেল। নেক্সট, খ দল থেকে নবনীকা জিজ্ঞেস করলো, খ দল থেকে নবনীকা জিজ্ঞেস করছে বাঘ হারিয়ে গেলে কি হবে স্যার। আগের দেখো একটার পর একটা প্রশ্ন বন্দুকের মতো ছুঁড়ছে। প্রথম প্রশ্নটা হচ্ছে যে হারিয়ে যাচ্ছে বাঘ, স্যার বাঘ কেন হারিয়ে যাচ্ছে। দ্বিতীয় দল থেকে নবনীকা জিজ্ঞেস করছে বাঘ হারিয়ে গেলে কি হবে স্যার। এবার স্যার অ্যান্সার দিচ্ছেন, দেখো পরিবেশের প্রত্যেকটি প্রাণী কারো না কারো উপর নির্ভরশীল এবং এভাবে পরিবেশের ভারসাম্য রক্ষিত হয়। আমরা তো আমরা তো যারা লেসন প্ল্যানটা তৈরি করছি তারা তো বুঝতে পারছি যে পরিবেশের প্রত্যেকটা প্রাণী কারো না কারো উপর নির্ভরশীল। এবার ধরো হরিণ, প্রথম কথা দেখো পোকা খেয়ে ব্যাঙ আছে, তাহলে পোকা মরে গেলে ব্যাঙ মরে যাবে। ব্যাঙ খেয়ে সাপ আছে, তাহলে ব্যাঙ মরে গেলে সাপ মরে যাবে। সাপ খেয়ে ধরো যারা আছে পাখি, কিছু পাখি, তারপর ধরো কিছু প্রাণী, তাহলে তারা মরে যাবে। তাহলে এই রকম করেই তো পরের বাঘের খাবার হরিণ, ধরো আমরা সব হরিণ মেরে ফেললাম, তাহলে বাঘ কি করে থাকবে। তো এইটাই বোঝাতে চাইছি যে পরিবেশের প্রত্যেকটা প্রাণী কারো না কারো উপর নির্ভরশীল এবং এভাবেই পরিবেশের ভারসাম্যটা বোঝাই আছে। এরপর হঠাৎ করে কোনো প্রজাতি যদি হারিয়ে যায়, তাহলে বাস্তুতান্ত্রিক ভারসাম্য বলো বা পরিবেশের যে ভারসাম্যটা এতদিন চলে আসছিল, ফড়িংকে খাচ্ছে ব্যাঙকে খাচ্ছে সাপকে খাচ্ছে পাখি বা ময়ূরকে খাচ্ছে মানুষ, তাহলে এটা নষ্ট হচ্ছে। ঠিক, তাহলে দেখো কাছাকাছি প্রশ্ন করলো যে বাঘ হারিয়ে গেলে কি হবে স্যার, প্রশ্নকরণের নমনীয়তা। ও কিন্তু ডাইরেক্ট জিজ্ঞেস করেনি যে ভারতে বাঘের সংখ্যা কত বা বাঘ আমাদের জীবনে কি রকম প্রভাব ফেলে, ওটা অনেক টাফ কোয়েশ্চেন হয়ে যাচ্ছে। সিম্পল জিজ্ঞেস করছে। আমরা আগের কোয়েশ্চেন করেছিলাম যে বাঘ কেন হারিয়ে যাচ্ছে, ওর সাথে সাথে জিজ্ঞেস করলো স্যার হারিয়ে গেলেই বা কি হবে, তাহলে প্রশ্নকরণের নমনীয়তা। ওকে, নেক্সট কোয়েশ্চেন, ক দল থেকে মিজানুর জিজ্ঞেস করলো তাহলে তো স্যার বাঘ, ও তো আগের কোয়েশ্চেনে বুঝতে পারলো যে বাস্তুতন্ত্রের বা পরিবেশের ভারসাম্য রক্ষা করার জন্য বাঘের হারিয়ে যাওয়া চলবে না। এরপর মিজানুর প্রশ্নটা করছে, দেখো তাহলে তো স্যার বাঘকে রক্ষা করা প্রয়োজন, তো কিভাবে স্যার রক্ষা করা যায় বাঘকে একটু বলে দিন না আমাদেরকে। আমি তো এটা বুঝতে পারলাম যে বাঘকে হারিয়ে দিতে গেলে চলবে না, বাঘকে রক্ষা করতে হবে, তো স্যার কিভাবে রক্ষা করবো। দেখো প্রশ্নকরণের পরিমিতি বোধ, ও আগের পয়েন্টগুলো থেকে এই কোশ্চেনটা বের করলো যে আমাকে তো বুঝতে হবে কি করে রাখবো, তাহলে ওর মনে মনেই ক্যালকুলেশন করলো বাঘকে রক্ষা আমি কিভাবে করব। ঠিক, এটা খুব ভালো প্রশ্ন করেছে মিজানুর। সবাই শোনো, তাহলে সবাই শোনো এই প্রশ্নটার উত্তর। শুধু বাঘই নয়, যে কোনো প্রাণীর অস্তিত্ব রক্ষার জন্য তাকে সংরক্ষণ করা প্রয়োজন, যেই বিলুপ্ত হবে। স্যার বলছেন শুধু মিজানুরের প্রশ্নের উত্তর হচ্ছে শুধু বাঘ না, যে কোনো প্রাণী বা যে কোনো উদ্ভিদ যারই অস্তিত্ব বিপন্ন হতে চলেছে তাকেই রক্ষা করার জন্য কি করতে হবে, আমাদের তাকে সংরক্ষণ করা প্রয়োজন। বুঝতে পেরেছো মিজানুরের প্রশ্নের উত্তর পেয়ে যাচ্ছে। এবং খ দল থেকে বিপ্লব জিজ্ঞেস করছে, স্যার তাহলে আপনি যে বললেন যে কোনো প্রাণী বা যে কোনো উদ্ভিদ রক্ষা করার জন্য আমাদেরকে কি করতে হবে, তাকে সংরক্ষণ করতে হবে, তাহলে স্যার সংরক্ষণ কি, আমি তো সংরক্ষণ নিয়ে কিছু জানি না, আমাকে সংরক্ষণ বলে দিন। দেখো প্রশ্নকরণের নমনীয়তা, যে পয়েন্ট, একটা প্রশ্নের উত্তর দিতে গিয়ে স্যার যে সমস্ত নতুন শব্দ ইন্ট্রোডিউস করছে, প্রত্যেকটা শব্দ নিয়ে তারা কোশ্চেন ছুটছে। স্যার বললেন যে মিজানুরের প্রশ্ন ছিল কি যে বাঘ যদি, স্যার বাঘকে তো আমাদেরকে রক্ষা করতে হবে, এটা বুঝলাম, স্যার কিভাবে রক্ষা করব না, স্যার উত্তর দিচ্ছেন আমাদেরকে সংরক্ষণ করতে হবে। সাথে সাথে বিপ্লব জিজ্ঞেস করছে, স্যার সংরক্ষণ কি, প্রশ্নকরণের নমনীয়তা। দেখো স্যার কি আনসার দিচ্ছেন, সংরক্ষণ হলো কোনো প্রাণী বা উদ্ভিদকে তার স্বাভাবিক বাসস্থানে রেখে তার বৃদ্ধির জন্য যথেষ্ট গুরুত্ব আরোপ করা। ধরো বাঘ হারিয়ে যাচ্ছে,
তাহলে আমি এমন একটা পরিবেশ তৈরি করলাম যেখানে বাঘকে ছেড়ে দিলাম, যেখানে বাঘের খাবার জল থাকবে, যেখানে বাঘের মানুষের কোনো ইন্টারফেয়ার থাকবে না, যেখানে বাঘরা স্বাভাবিক সুস্থ স্বাভাবিক পরিবেশে যেরকম থাকবে সেরকম থাকতে পারে। এবং শুধুমাত্র বাঘ রাখলেই তো হবে না, তারা খাবে কি? তাহলে তাদের খাবারের জন্য অন্যান্য পশু প্রাণীও আমাদেরকে সেখানে রাখতে হবে, তবে তো বাঘ টিকে থাকবে। তাহলে সেটাই বলছে, সংরক্ষণ হলো কোনো প্রাণী বা উদ্ভিদকে তার স্বাভাবিক বাসস্থানে রেখে তার বৃদ্ধির জন্য যথেষ্ট গুরুত্ব আরোপ করা, বলতে পারো তার অস্তিত্ব রক্ষার জন্য প্রচেষ্টা করা, যে সমস্ত কারণে তাদের বিলুপ্তি ঘটছে সেগুলি যাতে এদের সম্মুখীন না হয় তার ব্যবস্থা করা। ধরো বাঘ মারার আমরা একটা কারণ কি দেখলাম, চোরা শিকারী যারা বাঘের চামড়া বিক্রি করে অন্যায়ভাবে, তাদেরকে, তাহলে যেখানে আমি বাঘ রাখছি সেখানে তাদেরকে যদি আমি ঢুকতে না দিই তাহলে তো কিছু বাঘ বেঁচে যাবে, একটা কারণ তো রোধ করা গেল। এটাই হচ্ছে সংরক্ষণ। ঠিক আছে, যে সমস্ত, দেখো এখানে লেখা আছে, যেসব কারণে তাদের বিলুপ্তি ঘটছে সেগুলি যাতে এদের সম্মুখীন না হয়, মানে যাদেরকে আমি সংরক্ষণ করছি তার ব্যবস্থা করা, যেমন চোরা কারবার রোধ করা, বন জঙ্গল না কাটা। ঠিক আছে, এই সমস্ত কারণে। তাহলে অ্যান্সার পেয়ে গেল। এবার স্যার বলছে সবাই বুঝতে পেরেছো, আরো কিছু জানতে চাও কেউ? দেখো এটা হচ্ছে রিয়েল ক্লাসরুম ফিলিং, এটা তুমি অনেকেই লেসন প্ল্যানে পাবে না, এটা আমি একটু এক্সট্রা করে যোগ করেছি। কেন না, এটা তো রিয়েল ক্লাসরুম, তাহলে যে যা কোয়েশ্চেন করলো সবাই অ্যান্সার দিল, স্যার অ্যান্সার দিলেন। এবার রিয়েল ক্লাসরুমে যেরকম হয়, সবাই বুঝতে পেরেছো, আরো কিছু কি কেউ জানতে চাও? অবশ্যই, বাচ্চাদের তো জিজ্ঞাসু মন, প্রশ্নের তো শেষ হয় না। নেক্সট মৌসুমে জিজ্ঞেস করছে, আচ্ছা স্যার বিলুপ্তি কি শুধু প্রাণী হয়, উদ্ভিদ বিলুপ্ত হয় না? স্যারকে বলছেন, স্যার এতক্ষণ সংরক্ষণের কথা বললেন, সংরক্ষণ বলছে যে প্রাণী বা উদ্ভিদ হচ্ছে, হয়তো স্যার বলেছেন প্রাণী বা উদ্ভিদ দুটোরই হয়, বাট মৌসুমী হয়তো অন্য ধ্যানে ছিল, শোনেনি, সেজন্য জিজ্ঞেস করছে, আচ্ছা স্যার বিলুপ্তি কি শুধু প্রাণী হয়, উদ্ভিদ বিলুপ্ত হয় না? দেখো প্রশ্নকরণের পরিমিতিবোধ, যেটা নিয়ে প্রসঙ্গ চলছে সেটাকে মাথায় রেখে সেটাকে পয়েন্ট করে প্রশ্নটা করলো। স্যার বলছেন, কে বলেছে হয় না, উদ্ভিদরাও বিলুপ্ত হয় মৌসুমী, উদ্ভিদেরাও বিলুপ্ত হয়। স্যার যদিও আগের পয়েন্টে বলেছেন, মানে বাচ্চা মন তো, তাদের হয়তো মনটা ক্লাসরুমের মধ্যে ছিল না, তাহলে কে বলেছে হয় না, উদ্ভিদেরাও বিলুপ্ত হয় মৌসুমী আবার জিজ্ঞেস করলো, তাহলে তো স্যার প্রাণীর মতো, পরের পেজে চলে দেখো মৌসুমী এখানে যেটা প্রশ্ন করছে, মৌসুমী আবার জিজ্ঞাসা করলো, তাহলে তো স্যার প্রাণীর মতো, পরের পেজে পাবো বাকি প্রশ্নটা, কিন্তু এটা হচ্ছে বিষয়ের সাথে সম্পর্কিত প্রশ্ন, যেটা নিয়ে আলোচনা চলছে সেটাই প্রশ্ন করে যাচ্ছে। ঠিক আছে, প্রশ্নটা কি? মৌসুমী আবার জিজ্ঞাসা করলো, তাহলে তো স্যার প্রাণীর মতো করে উদ্ভিদেরও সংরক্ষণ প্রয়োজন। স্যার যদিও আগের পয়েন্টেই বলে দিয়েছেন, এই ম্যাডাম কিন্তু একটার পর একটা প্রশ্ন বাড়িয়ে যাচ্ছে। স্যার বলছেন, অবশ্যই মৌসুমী, প্রাণী হোক বা উদ্ভিদ, যারই বিলুপ্তি ঘটার সম্ভাবনা তৈরি হয় বা বিলুপ্ত হওয়ার সম্ভাবনা তৈরি হবে, তারই সংরক্ষণ প্রয়োজন। ঠিক আছে, তাহলে মৌসুমীর যে কোয়ারি ছিল যে প্রাণীর বা শুধু প্রাণীর সংরক্ষণ প্রয়োজন নাকি উদ্ভিদেরও সংরক্ষণ প্রয়োজন, তার সমস্ত অ্যান্সার মৌসুমী পেয়ে গেল। এবার মৌসুমী বলছে, আচ্ছা স্যার বুঝলাম। স্যার বলছেন, আর কারো মনে কোনো প্রশ্ন আছে? রিয়েল ক্লাসরুমে যেটা হয়, আর কারো মনে কোনো প্রশ্ন আছে? সবাই বলছেন না স্যার। স্যার বলছেন, ঠিক আছে। তাহলে ঠিক আছে মানে এখানে আরেকটু লেখা যেত যে আজকে এ পর্যন্ত, পরের দিন আমরা অন্য আলোচনা করব, সেটা এই লেসন প্ল্যানের পার্ট নয় বলে আমি আর সেটাকে লিখিনি। ঠিক আছে, তাহলে দেখো এইটা হচ্ছে ফাইনাল টোটাল লেসন প্ল্যান। ঠিক আছে, সবার কোয়েরি মিটিয়ে স্যার আজকের ক্লাসটা শেষ করলেন। এটাই একটা আদর্শ লেসন প্ল্যান হওয়া উচিত। এবং আমি এখানে এটা পড়ে একটা রিয়েল ক্লাসরুমে আমি যেরকম করতাম আমি সেটা এখানে লিপিবদ্ধ করার চেষ্টা করেছি। আশা করছি আমি আমার মতো করে লেসন প্ল্যানটা বোঝানোর চেষ্টা করেছি। ঠিক আছে, তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দেবে সর্বপ্রথম, তারপর চ্যানেলটা সাবস্ক্রাইব করে চ্যানেলে নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবে। ঠিক আছে, অ্যান্ড অবশ্যই ভিডিওটা দেখে কেমন লাগলো লেসন প্ল্যানটা সেটার একটা কমেন্ট অবশ্যই করে দেবে। সো থ্যাংক ইউ, সবাই ভালো থেকো, দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে। হ্যাভ এ গুড ডে।